হাই ক্লাস, আমরা আমাদের সিলেবাসের অনেকটাই এগিয়ে এসেছি। আজকে আমরা পড়ব বায়ু দূষণ সম্পর্কে। তো তোমাদের অল্প বিস্তর ভালোই ধারণা আছে বায়ু দূষণ কী, কীভাবে হয়। ছোটোবেলা থেকে আমরা কম বেশি সকলেই পড়েছি। আমি আরেকবার বলে দিই, বায়ু দূষণ কাকে বলবো, কোন পরিস্থিতিকে আমরা বলবো যে তাহলে এই অঞ্চলের বায়ুটা দূষিত হচ্ছে। বায়ুতে যখন এমন পদার্থ সব মিশতে শুরু করবে যা মানুষ সহ অন্যান্য সমস্ত জীবকুলেরই ক্ষতি সাধন করছে, ইনক্লুডিং প্ল্যান্টস, ইনক্লুডিং গাছপালা, সমস্ত প্রাণী, সমস্ত উদ্ভিদেরই যখন সেই পদার্থগুলো ক্ষতি সাধন করছে। সেই পদার্থগুলো কি কি হতে পারে? ধোঁয়া, ধুলো, বিষাক্ত গ্যাস, যার মধ্যে রয়েছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, বিভিন্ন গ্যাস। এগুলো যখন কোনো অঞ্চলের বায়ুতে মাত্রাতিরিক্ত পরিমাণে মিশছে এবং সেই মেশার ফলে গাছপালা, প্রাণী, মানুষ সমস্ত সকলেরই ক্ষতি হচ্ছে, তখন তাকে আমরা বলবো বায়ু দূষণ। এবং যে পদার্থগুলো মিশে বায়ুটা দূষিত হচ্ছে তাকে আমরা বলবো দূষক পদার্থ। বায়ু যারা দূষিত করছে তার মানে হচ্ছে বায়ু দূষক। বুঝতে পারলে? তো এবারে আমরা পড়ব বায়ু কি কি কারণে দূষিত হতে পারে। ঠিক আছে, বায়ু কি কি কারণে দূষিত হতে পারে। সবার প্রথমে এই কারণগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করব। একটা প্রাকৃতিক কারণ, অর্থাৎ প্রকৃতিগত যে সমস্ত কারণে বায়ু দূষিত হচ্ছে, এই ধরনের দূষণ ঘটার পিছনে মানুষের কোনো হাত থাকে না। দ্বিতীয়ত হচ্ছে মনুষ্য সৃষ্ট কারণ, অর্থাৎ এমন এমন ক্ষেত্রে দূষণ ঘটা যেখানে সম্পূর্ণভাবেই মানুষ দায়ী। তো দেখে নিই, প্রথমত প্রাকৃতিক কারণের মধ্যে পড়তে পারে ফার্স্ট অফ অল অগ্নুৎপাত। অগ্নুৎপাত আমরা জানি আগ্নেয়গিরি থেকে হঠাৎ যখন ভূ অভ্যন্তরের লাভা, ম্যাগমা ছিটকে বিস্ফোরণের আকারে ভূপৃষ্ঠে উঠে আসছে, তখন সেই লাভা সাথে অনেক গ্যাসও বেরিয়ে আসে। তার মধ্যে থেকে সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, ছাই, ভস্ম, এই সমস্ত পদার্থ বায়ুর সাথে মিশে যায়। যখন অগ্নুৎপাত হচ্ছে তখন লাভাটা যে অঞ্চলের মধ্যে দিয়ে বয়ে আসছে সে অঞ্চলটা সব কিছু পুড়িয়ে ফেলছে। তো একটা বিশাল পরিমাণ ছাই বায়ুতে মিশে যায়। এর ফলে প্রচণ্ড পরিমাণে বায়ু দূষণ ঘটে। এই ধরনের সূক্ষ্ম পদার্থ ভিন্ন প্রাণীদেহের মধ্যে নিঃশ্বাসের মাধ্যমে গিয়ে তাদের ফুসফুসে জমা হয় এবং পরবর্তীকালে বিরাট আকারে রোগের মাত্রায় দাঁড়ায় সেটা। দ্বিতীয়ত দাবানল। দাবানলও ঠিক একই কারণ। গাছে গাছে ঘর্ষণ লেগে জঙ্গলে যখন আগুন লেগে যায় তখন আমরা তাকে বলি দাবানল। এই দাবানলের ফলে যখন গাছপালা পুড়ে ছাই হয়ে যায় তখন কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড প্রভৃতি পদার্থ বায়ুতে মেশে, যা বিপুল পরিমাণে বায়ু দূষণ ঘটায়। তৃতীয়ত ধূলিঝড়। যখন কোনো অঞ্চলে ধুলোঝড় ঘটে, স্পেশালি কোনো উষ্ণ অঞ্চল বা এমন কোনো এরিয়া যেটা মরুভূমির খুব কাছাকাছি, এই ধরনের অঞ্চলে খুব বেশি ধুলোঝড় ওঠে। এর ফলে প্রচুর পরিমাণ বালি উড়ে এসে বায়ুতে মেশে এবং বিশাল পরিমাণ অঞ্চল ঢেকে ফেলে। এর ফলেও বায়ু দূষণ ঘটে। এরপর যদি মনুষ্য সৃষ্ট কারণগুলো নিয়ে আমরা আলোচনা করি, এরপর রয়েছে জনসংখ্যা বৃদ্ধি। কারণটা তোমাদের সামনে একটু বিস্তারভাবে আলোচনা করে দিই। দেখো, আমরা খুব বেসিকভাবে যদি চিন্তা করি যে জনসংখ্যা বৃদ্ধির ফলে কীভাবে বায়ু দূষণ ঘটছে, দেখো স্টেপ বাই স্টেপ আমাদের বুঝতে হবে। প্রথমত খুব একদম প্রাইমার জিনিস যেটা, যত আমরা অক্সিজেন গ্রহণ করছি এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি, মানে প্রত্যেকটা মানুষই কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছে। মানে একটা মানুষ যতটা পরিমাণ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করবে, 10টা মানুষ আরও বেশি, 100টা মানুষ আরও বেশি, 1000টা মানুষ আরও বেশি। তাহলে এর থেকে আমরা বুঝতে পারছি যে যত বেশি মানুষের সংখ্যা বাড়বে, বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণও মানুষের কারণে কিন্তু বাড়ছে। এবং শুধু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণই বাড়ছে না, তার সঙ্গে কিন্তু অক্সিজেনের পরিমাণটাও কমছে। একই সাথে যত বেশি মানুষ তত বেশি সে নানা রকম গুডস কনজিউম করছে। যেমন যত বেশি মানুষ তত বেশি গাড়ি ঘোড়ার ব্যবহার, তত বেশি যানবাহনের ব্যবহার, তত বেশি কলকারখানার ব্যবহার, তত বেশি বাসস্থানের জন্য গাছপালা কেটে ফেলা,
এই সমস্ত জিনিসগুলো মানুষের জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বাড়তে থাকছে, মানে একটার সঙ্গে অপরটা লিঙ্কড, একটার সঙ্গে অপরটা জড়িত। তো সুতরাং অনিয়ন্ত্রিত হারে যদি মানুষের জনসংখ্যা বাড়তে থাকে তাহলে কিন্তু সেটা শুধু বায়ু দূষণই নয়, সমস্ত প্রকার পরিবেশ দূষণেরই একটা মুখ্য কারণ। দ্বিতীয়ত বৃক্ষচ্ছেদন। আমরা জানি যে পৃথিবীতে জনসংখ্যা যত বৃদ্ধি পাবে, মানুষের এত বিপুল পরিমাণ মানুষের বসবাসের জন্য, এত বিপুল পরিমাণ মানুষের খাদ্যের সংস্থানের কারণে, চাষবাসের জন্য, কলকারখানা নতুন নতুন তৈরির জন্য আরও বেশি পরিমাণে বৃক্ষচ্ছেদন হবে। এবং বৃক্ষচ্ছেদন মানেই অরণ্য, জঙ্গল, এরা না আমাদের পৃথিবীতে পিউরিফায়ারের মতো কাজ করে। পিউরিফায়ারের কাজ কি? আমাদের সবাইতে অ্যাকোয়াগার্ড আছে। অ্যাকোয়াগার্ডে কি হয়, আমরা একটা অবিশুদ্ধ জল দিলে পিউরিফায়ারটা সেটা পিউরিফাই করে বিশুদ্ধ জল আমাদের দিচ্ছে। জঙ্গল, অরণ্য এরাও না তাই। এরা যত পরিমাণ এই দূষিত বায়ুটা রয়েছে, সমস্ত দূষণটা এরা না অনেকটা কনজিউম করে বিশুদ্ধ নির্মল বাতাস প্রকৃতিকে দেয়। তো যত বেশি আমি বৃক্ষচ্ছেদন করব, আমরা সর্বাগ্রে নিজেদের কিন্তু বিপুল পরিমাণ ক্ষতি করছি এর ফলে। কেন, তোমরা আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম। তৃতীয়ত নগরায়ন। নগরায়ন কি যারা জানো না, বলে রাখি, নগরায়ন হচ্ছে মানুষের জনসংখ্যা বৃদ্ধির ফলে নগরের পরিমাণ বেড়ে চলা, দিন বাই দিন নগরের পরিমাণ বেড়ে চলাকেই নগরায়ন বলা হয়। অর্থাৎ সব কিছুর উন্নতি, কাঁচা রাস্তার বদলে পাকা রাস্তা, কাঁচা বাড়ির বদলে পাকা বাড়ি, আরও বেশি কলকারখানা তৈরি, এই টোটাল প্রসেসটা হচ্ছে নগরায়ন। তো এই নগরায়নের ফলেও প্রচুর পরিমাণে কিন্তু বায়ু দূষণ ঘটছে। এরপর সার, কীটনাশকের ব্যবহার। কৃষিক্ষেত্রে ব্যবহৃত সার বা কীটনাশকের গুঁড়ো, খড়কুটো, পোড়ানো ছাই ইত্যাদি পদার্থ বায়ুকে দূষিত করছে। দেখো, এবারে তোমরা বলবে যে আন্টি কী করে দূষিত করছে, কীটনাশক কীভাবে দূষিত করতে পারে? অনেক কীটনাশক আছে যেগুলো তরল আকারে হয়তো পাই না, সেগুলো গ্যাসীয়, গ্যাস হিসেবে কিন্তু গাছে স্প্রে করা হচ্ছে। সুতরাং সেই গ্যাসটা তো বায়ুতে মিশছে এবং সেই গ্যাস কিন্তু অন্যান্য প্রাণীর জন্য যথেষ্ট ক্ষতিকর। এছাড়াও এই ধরনের কীটনাশক যে সমস্ত উদ্ভিদ কনজিউম করছে, সমস্ত ফসলে কীটনাশক দেওয়া হচ্ছে, সেগুলো যখন, যেমন ধরে নাও খড়, যেটা সহজে দাহ্য বা আমরা খড় পোড়ানো হয়, সেগুলো যখন পুড়ছে, সেই পোড়ার ধোঁয়াতেও কিন্তু সেই রাসায়নিকগুলো মিশছে বায়ুতে। এর ফলে প্রচুর পরিমাণে বায়ু দূষিত হচ্ছে। থার্ড অফ অল আমি আলোচনা করতে চাই শিল্পায়ন নিয়ে। শিল্পায়ন কাকে বলে? আর হয়তো অনেক স্টুডেন্টদের কোয়াইট করে আন্টি বারবার মাথা নিচু করে কী দেখছে। আমার কাছে একটা ছোট্ট আমার যেটা নোটবুক আছে, আমি তোমাদের পড়ানোর জন্য একটা সামারি শর্ট আউট করে নিয়েছি। তোমরা আমার পড়ানোর পর অবশ্যই বইটা খুব ভালো করে পড়ো, তাহলে আশা করছি তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা নয়। যদি কারোর কোনো সমস্যা থাকে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে বা আমাকে নিচে কমেন্ট বক্সে লিখেও জানাতে পারো। আচ্ছা, যেটা নিয়ে কথা বলছিলাম নগরায়ন, না, আমরা কথা বলছিলাম শিল্পায়ন নিয়ে। শিল্পায়ন কি? শিল্পায়ন হচ্ছে শিল্পের জন্য যখন কলকারখানার পরিমাণ প্রচুর পরিমাণে বাড়তে থাকে, বড় বড় বৃহৎ শিল্প গড়ে উঠছে, বড় বড় কলকারখানা, যেমন ধরে নাও বিভিন্ন পেট্রো রাসায়নিক কারখানা, কেমিক্যালের ফ্যাক্টরি যেগুলো, বা যে কোনো ধরনের যখন বৃহৎ শিল্প গড়ে উঠছে, প্রচুর এর সংখ্যা বাড়ছে, তাকে আমরা বলছি শিল্পায়ন, অর্থাৎ শিল্পের উন্নতি বা শিল্পের বৃদ্ধি সাধন। এর ফলেও কিন্তু প্রচুর বায়ু দূষণ হয়, কারণ এই ধরনের কলকারখানা থেকে যে বর্জ্য পদার্থটা বেরোয়, গ্যাসীয় বর্জ্য পদার্থটা, তরল তো বেরোচ্ছেই, তার ফলে জল দূষণ করছে। এছাড়াও গ্যাসীয় আকারে প্রচুর বর্জ্য পদার্থ নির্গত হয়, অনেক জিনিস পোড়ানো হয়, তাপ দিয়ে গলিয়ে পুড়িয়ে নতুন জিনিস তৈরি করা হচ্ছে, বা বিভিন্ন কেমিক্যালের রিয়াকশন, তাদের বিক্রিয়ার ফলে নতুন নতুন গ্যাস বাতাসে মিশছে। এর ফলে প্রচুর বায়ু দূষণ হচ্ছে এবং এরকম বহু ঘটনা রয়েছে যে বিভিন্ন কলকারখানার সংলগ্ন এলাকার মানুষদের কিন্তু শ্বাসকষ্ট, মাথা ধরা, গা বমি ভাব, এই ধরনের টেন্ডেন্সি খুব বেড়ে গেছে। এটা ফ্যাক্ট। যারা শহরাঞ্চলে বাস করি তারা আমরা খুব ভালো করে বুঝতে পারি
আমরা ছুটি কাটানোর জন্য যখন কোনো গ্রামের দিকে যাই ঘুরতে, তখন একটা বুক ভরে নিঃশ্বাস নিলে আমাদের যেন কী শান্তি পাই আমরা, আমাদের কী ভালো লাগে। এই নির্মল বাতাসটা আমাদের শহরাঞ্চলে পাওয়া যায় না, অন্ততপক্ষে যেখানে কলকারখানার পরিমাণ প্রচণ্ড বেশি সেখানে তো নয়ই। নেক্সট আসছি যানবাহনের ধোঁয়া। যানবাহন যখন চলে, গাড়ি থেকে যে ধোঁয়া নির্গত হয় সেটা কিন্তু আমাদের সকলের পক্ষে প্রচণ্ড ক্ষতিকর। আমরা জানি তাতে মিশে থাকে কার্বন মনোক্সাইড, সীসা, বিভিন্ন পদার্থ এর ফলে বাতাসে কিন্তু গিয়ে মেশে। এর ফলে বাতাস প্রচুর পরিমাণে দূষিত হয়। আমাদের ঘরের ভেতরেও কিন্তু বায়ু দূষণ হতে পারে। এরকমই নয় যে শুধুমাত্র পরিবেশ থেকেই বায়ু দূষণ ঘটছে। ঘরে যখন রান্নার জন্য জ্বালানি জন্য আমরা যখন কাঠ কয়লা পোড়াই, তখন উনুন থেকে যে ধোঁয়াটা নির্গত হয় সেটাও বায়ু দূষণ ঘটায়। এছাড়াও ঘরেতে কেউ ধূমপান করলে সেই ধোঁয়া থেকেও, বিড়ি সিগারেটের ধোঁয়া থেকেও বায়ু দূষণ ঘটে। এছাড়াও বিভিন্ন ধূপের ধোঁয়া, যখন নতুন ঘর রং করা হয় সেই রঙের গন্ধ প্রভৃতি জিনিস থেকে কিন্তু ঘরের ভেতরেও আমাদের বায়ু দূষণ ঘটতে পারে। ঘরের মধ্যেও এই দূষণকে আমরা রোধ করতে পারি। প্রথমত ঘরের মধ্যে বায়ু চলাচলের ব্যবস্থা রাখতে হবে, দরজা জানলা সবসময় খোলা রাখতে হবে। যে পাত্রে আমরা আবর্জনা ফেলছি সেই পাত্রে ঢাকার ব্যবস্থা করতে হবে, কারণ সেই আবর্জনা থেকে পচা দুর্গন্ধ সৃষ্টি হয় যা বায়ু দূষণ ঘটায়। মশা তাড়ানোর জন্য মশা মারার ধূপের বদলে মশারির ব্যবহার করতে হবে, কারণ মশা মারার ধূপ থেকে সৃষ্ট ধোঁয়া প্রচণ্ড পরিমাণে বায়ু দূষণ ঘটায়। এছাড়াও রান্নার সময় চিমনির ব্যবহার বা হাঁচি কাশির সময় মুখে রুমাল ব্যবহার করতে হবে। বায়ু দূষণ সম্পর্কে তো আমরা জানি, বায়ু দূষণের পরিণাম কিন্তু মারাত্মক হয়। সবার প্রথমে এই বায়ু দূষণের ফলে আমাদের অর্থাৎ মানুষের নানা ধরনের ফুসফুসের সমস্যা, হাঁচি কাশি, মাথার যন্ত্রণা, গা বমি ভাব, নানা ধরনের সমস্যা দেখা যায়। এছাড়াও অতিরিক্ত দূষণযুক্ত জায়গায় গাছপালার পাতা হলুদ হয়ে যায়, গাছের পাতায় নানা রকমের রোগ সৃষ্টি হয় এবং গাছ মারা যায়। এছাড়াও এই বায়ু দূষণের ফলে অ্যাসিড বৃষ্টি হয়। অ্যাসিড বৃষ্টি সম্পর্কে তোমরা জানো, কলকারখানা সংলগ্ন এলাকায় কলকারখানা থেকে নির্গত ধোঁয়া অর্থাৎ সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, বিভিন্ন ধোঁয়া জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড ইত্যাদিতে পরিণত হয় এবং যা বৃষ্টির সাথেই আমাদের ভূপৃষ্ঠে ঝরে পড়ে। এই বৃষ্টির সাথে ঝরে পড়া অ্যাসিড আমাদের নানা রকমের ক্ষতি করে। মানুষের ত্বকে নানা রকম খোস পাছড়া, চুলকানি, নানা রকম চর্মরোগ সৃষ্টি করে। বিভিন্ন শ্বেত পাথরের তৈরি আমি কি করে জানবো? লাস্ট টাইম তো রেডিওটা চলছিল। মার্বেল পাথরের ক্ষয় হয়। এছাড়াও অন্যতম যে ক্ষতি আমাদের হচ্ছে, সবচেয়ে বড় ক্ষতি, সেটা হচ্ছে ওজোন স্তরের ক্ষয়। আমাদের ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেটস যেমন এসি, বিভিন্ন পারফিউম, স্প্রে, এখান থেকে নির্গত কিছু গ্যাস বায়ুমণ্ডলে ওজোন স্তরের ক্ষয় করছে, যার ফলে বিভিন্ন মহাজাগতিক রশ্মি যা আমাদের বিপুল পরিমাণ ক্ষতি করে, আমাদের ত্বকে ক্যান্সার সৃষ্টি করে, পৃথিবীতে চলে আসছে এবং পৃথিবীর বুকে নানা মারণ রোগ সৃষ্টি করছে। তো এই হচ্ছে আমাদের বায়ু দূষণের বিভিন্ন ক্ষতিকারক ফলাফল সম্পর্কে আমরা জানলাম। আমরা চেষ্টা করব যতটা সম্ভব দূষণ এড়াবার। তার জন্য সবথেকে বেসিক কিছু প্রিলিমিনারি স্টেপ আমাদেরকে নিতে হবে। কলকারখানা বা বড় বড় ফ্যাক্টরি থেকে যে ধোঁয়া নির্গত হয় সেই চিমনির মুখে এক্সস্ট বা পিউরিফায়ার বসাতে হবে, যাতে দূষণের মাত্রাটা অনেকটা কমে। বিভিন্ন গাড়িতে ইঞ্জিনের সাথেই বিভিন্ন বায়ু
বায়ুকে পিউরিফাই করবে বা বায়ুকে শুদ্ধ করবে এই ধরনের যন্ত্র বসাতে হবে। এই ধরনের যন্ত্র কিন্তু পাওয়া যায়, কিন্তু মানুষজন ব্যবহার করে না। মানুষজনকে সতর্ক হয়ে এই ধরনের মেশিন ব্যবহার করতে হবে, যা গাড়ি থেকে বা কলকারখানা থেকে নির্গত ধোঁয়াকে পরিশুদ্ধ করে নির্মল বাতাস প্রকৃতিতে ফিরিয়ে দেবে এবং দূষক পদার্থকে সম্পূর্ণভাবে ছেঁকে আলাদা করে দেবে। তবে কিন্তু আমরা উন্নতির সাথে সাথে সুস্থভাবে পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারবো। নচেত মানুষ যত এইভাবে বিজ্ঞানকে কাজে লাগিয়ে নিজের জীবনকে সে উন্নত করছে ভাবছে, তত সে কিন্তু মৃত্যুপথে এগিয়ে চলেছে। লাস্টলি আমি যে পয়েন্টটা ইনক্লুড করতে চাই সেটা হচ্ছে বিস্ফোরণ। মানুষ গবেষণার জন্য নানা স্থানে, সেটা অবশ্যই নির্জন স্থান, জনমানবহীন স্থানে কিন্তু নানা ধরনের বিস্ফোরণ ঘটাতে থাকে। এছাড়াও কখনো কোনো যুদ্ধ ঘটলে সেখানেও কিন্তু মানুষ বোমা বিস্ফোরণের সহায়তা নিয়ে থাকে। এই বিস্ফোরণ যখন ফাটে বা বোমা যখন ফাটে তখন বায়ুতে প্রচুর পরিমাণে তেজস্ক্রিয় পদার্থ মিশে যায়, যা মানব দেহের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। এই কণাগুলো মানব দেহে ক্যান্সার সৃষ্টিতে সহায়তা করে। 2011 সালে জাপানের ফুকুশিমায় পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে একটি বিস্ফোরণ ঘটেছিল। তার ফলে তেজস্ক্রিয় পদার্থ সেই সংলগ্ন গোটা অঞ্চলে ছড়িয়ে পড়ে, যার ফলে এখনো পর্যন্ত সেখানে বিকলাঙ্গ শিশুর জন্ম হচ্ছে।